জিএসএল সেখানেও আমাদের জানানো হয়েছে মেইলের মাধ্যমে আমরা ইন্টারেস্টেড। পাশাপাশি ক্রিকেট বোর্ডকেও আমাদের ইন্টারেস্ট শো করা হয়েছে। এজেন্টরা সেই ইন্টারেস্টটা শো করছে, তার মধ্যে কিছু বড় নামও রয়েছে, সো তারাও ওই সময়টা অ্যাভেলেবেল থাকবে বলে আমাদেরকে ইনফর্ম করেছে। কেন উইলিয়ামসন বা জিমি নিশামের সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না। তানজিদ তামিম নিজের ব্যাটে সেঞ্চুরি করেননি। না, আসলে এই ব্যাটটাও নিজের ছিল না। আকবর, জিশান, অহিন, আরও একজন 4জন প্লেয়ার, ওরা কিন্তু কেনের সঙ্গে সময় চেয়েছিল যে স্যার আমাকে একটু ব্যবস্থা করে দেন, আমরা একটু বসতে চাই। ডিপিএল জিতেছেন, তারপরে বিপিএলও জিতেছেন, এখন বিসিএলের লক্ষ্যে রয়েছেন। কোচ হান্নান সরকার রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলবো। হান্নান ভাই, যেমনটা আসলে শুরু করলাম, বিসিএল চলছে, সেই লক্ষ্যই নিশ্চয়ই যেটার কথা বললাম, আলটিমেট লক্ষ্য। অবশ্যই, আসলে যে কোনো টুর্নামেন্টে যখন পার্টিসিপেট করি অ্যাজ এ কোচ হিসেবে চিন্তা থাকে যে চ্যাম্পিয়ন ট্রফিটা কীভাবে আনা যায়। লক্ষ্য তো একটাই থাকে, তারপরেও সেটাকে ভেঙে ভেঙে ছোটো ছোটো করে নিতে হয় আর কি। সেই কাজটাই শুরু করেছি। প্রথম ম্যাচটা উইন করলাম, নিশ্চিতভাবে আরও দুটো ম্যাচ খেলে ফাইনালটাকে ইনশিওর করতে হবে, তারপরে ফাইনাল। টিম ভালো, আলহামদুলিল্লাহ, টিমের প্লেয়াররাও বেশ পজিটিভভাবেই রয়েছে। আশা করছি যে রাইট ট্র্যাকে আমরা রয়েছি। লেটস সি। বগুড়া থেকে আজকে এসছেন, বগুড়ার আবহ কেমন দেখলেন? বগুড়া তো চমৎকার। আমরা আসলে তো অনেকদিন সেখানে ম্যাচ খেলা হয়নি, মানে এই ধরনের কম্পিটিটিভ ম্যাচ আসলে খেলা হয়নি। ন্যাশনাল লিগের 4 ডে ম্যাচ কিছু আমরা দেখেছি, বাট 1 ডে আসলে খুব বেশি সেখানে খেলা হয় না, আমরা দেখিনি। বাট এবার যখন খেলা হলো, যেমনটা উইকেট প্রত্যাশা করেছিলাম যে বড় রানের খেলা হবে, সেই ধরনের উইকেট ছিল, দর্শক সাপোর্ট ছিল, পাশাপাশি এনভায়রনমেন্ট। বগুড়া আসলে সবসময় আমরা মিস করি যে আসলে সেখানে ম্যাচ খেলার জন্য আদর্শ জায়গা। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। সো আমার মনে হয় যে যেরকমটা প্রত্যাশা ছিল, বগুড়া সেভাবে আমাদের রিটার্ন দিয়েছে। চমৎকার একটা ম্যাচ হয়েছে, যেখানে 300+ রান হয়েছে, চেস করতে যেয়ে 300-র কাছাকাছি একটা রান হয়েছে। সব কিছু মিলে ভালো একটা ম্যাচ ছিল। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, বগুড়ার দর্শকদের যে সাপোর্টটা, 2 দলকেই তারা সাপোর্ট করেছে। যদিও আমরা নর্থ টিম, এটা আমাদের হোম ভেন্যু বলা যেতে পারে, বগুড়া রাজশাহী, বাট তারা কিন্তু 2 দলের প্লেয়ারদেরকেই সাপোর্ট করেছে এবং তারা খেলাটা উপভোগ করেছে। সো চমৎকার এনভায়রনমেন্ট ছিল। আপনার ক্যারিয়ারের আপকামিং ইভেন্টের কোনো কথা যদি বলি, তাহলে সামনে দেখতে পাচ্ছি জিএসএল আসতে পারে। সেই সম্পর্কে রাজশাহী ওয়ারিয়র্স যেহেতু বিপিএল চ্যাম্পিয়ন, কতটা আমাদেরকে জানানো যায়? আমাদের টিম ওনার এবং টিমের যারা টপ ম্যানেজমেন্ট রয়েছেন, ওনারা খুবই পজিটিভ জিএসএল খেলার ব্যাপারে। বাট আপনারা হয়তো নিয়মটা জানেন যে এখানে যেহেতু জিএসএল টুর্নামেন্ট কমিটি অর্গানাইজারদের উপর ডিপেন্ড করে তারা কাদেরকে নিয়ে টুর্নামেন্ট অর্গানাইজ করবে, কারণ এখানে একটা লিমিটেশনস আছে, মাত্র 5টা টিম পার্টিসিপেট করে। আর যেখানে আমাদের বাংলাদেশের গত 2টা আসরে কিন্তু রংপুর রাইডার্স পার্টিসিপেট করেছে, 2বারই তারা ফাইনাল খেলেছে। সো তারা কিন্তু প্রমাণ করেছে বাংলাদেশের যেই দলটাই পার্টিসিপেট করুক না কেন, সেটা ভালো দল হিসেবে পার্টিসিপেট করতে পারে। তো সেই জায়গা থেকে এবার রাশিয়া, আমরা যেহেতু বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছি, আমরা প্রত্যাশা করছি যে সেই সুযোগটা হয়তো আমাদের দিকে আসতে পারে। আমাদের সাইড থেকে যেভাবে কমিউনিকেশন করা দরকার, আমাদের ইন্টারেস্ট শো করা দরকার, সেই কাজটা করা হচ্ছে। জিএসএল সেখানেও আমাদের জানানো হয়েছে মেইলের মাধ্যমে আমরা ইন্টারেস্টেড। পাশাপাশি ক্রিকেট বোর্ডকেও আমাদের ইন্টারেস্ট শো করা হয়েছে। সো বাকিটা আসলে প্রসেস এবং প্রক্রিয়ার মাধ্যমে হয়ে আসবে যে ফাইনাল কী স্টেজে যাবে। সো এটা এখনও ফাইনাল হয়নি, বাট আমাদের রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষ থেকে আমাদের 100% ইচ্ছা আছে যে আমরা এই জিএসএল টুর্নামেন্টে পার্টিসিপেট করব। আজকে 24 ফেব্রুয়ারি, আজকে পর্যন্ত আমরা একটা আপডেট পেয়েছি, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার চ্যাম্পিয়ন দলগুলো সহ 3টা দলকে জিএসএল আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশ থেকে এখনও পর্যন্ত জিএসএল কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে কিনা, যোগাযোগ করেছে কিনা, কোনো তথ্য আপনার কাছে আছে? অনেস্টলি আমি আসলে জানি না, কারণ আমাদের টিম ডিরেক্টর যে ছিলেন বাবু ভাই, আমাদের ক্রিকেট বোর্ডের ডিরেক্টর বাবু ভাই বেসিক্যালি এই বিষয়টা লুক আফটার করছেন। সোফার আমি আসলে লাস্ট কিছুদিন ওনার সঙ্গে কথা হয়নি, আমি বিসিএল নিয়ে ব্যস্ত ছিলাম। বাট ওনার সাইড থেকে যে কমিউনিকেশন করার দরকার বা আমাদের টিমের পক্ষ থেকে সেই কমিউনিকেশনগুলো করা হয়েছে, বাট এখন পর্যন্ত সম্ভবত কোনো রিপ্লাই আমাদের কাছে আসেনি। আসলে স্বাভাবিকভাবেই হয়তো আমি জানতে পারবো এবং তারপরে হয়তো টিম গোছানোর কাজটা শুরু করতে পারবো। হানান ভাই, ওই পজিটিভ একটা সম্ভাবনা ধরে নিয়ে যদি আমরা চিন্তা করি, ওই নির্দিষ্ট যে সময়টা জিএসএলের, ওই সময় কিন্তু বাংলাদেশের অস্ট্রেলিয়ার সাথে টেস্ট সিরিজের কথা আমরা জানি। গুরুত্বপূর্ণ পার্ট নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাদেরকে যদি ওই সময়টা এইভাবে না পাওয়া যায়, কতটা সেটব্যাক হতে পারে? অবশ্যই, মানে আসলে শান্ত তো তার ক্যাপ্টেন্সি দিয়ে প্রমাণ করেছে, নিজেকে প্রমাণ করে যাচ্ছে। পাশাপাশি মুশফিকের মধ্যে এক্সপিরিয়েন্স প্লেয়ার বিপিএলে কতটা ভূমিকা রেখেছে আমরা সবাই দেখেছি। তো সেই জায়গা থেকে মানে শিডিউল অনুযায়ী তাদেরকে আমরা মিস করাটাই স্বাভাবিক, বাট সেইভাবে আমাদের ব্যাকআপ প্ল্যান চিন্তা করতে হবে। সেটাই আমরা করছি। যদি আমরা পার্টিসিপেট করি তাহলে হয়তো স্বাভাবিকভাবে দেশের টেস্ট ম্যাচ বাদ দিয়ে তো আর তাদেরকে আমরা চিন্তা করতে পারি না জিএসএল খেলতে যাবে। সেখান থেকে অল্টারনেটিভ ওয়েতে কীভাবে আমরা টিমটা গঠন করতে পারি। এখানে আপনারা জানেন যে জিএসএল গঠন করার ক্ষেত্রে আমাদের হাতে সেই ফ্রিডমটা রয়েছে, আমাদের মতো করে আমরা টিমটা গঠন করব। সো
দেশি প্লেয়ার যারা হোয়াইট বল ক্রিকেট খেলে তাদের মধ্য থেকে কীভাবে তা আমরা প্লেয়ারদের পিক করতে পারি, পাশাপাশি বিদেশি প্লেয়ারের যে অপশনগুলো রয়েছে, অলরেডি কিছু বিদেশি এজেন্ট যারা প্লেয়ারদের ডিল করে তাদের সঙ্গে কিছুটা কমিউনিকেশন হয়েছে। সো সেভাবে কিছুটা ওয়ার্কআউট হয়েছে, বাকিটা আসলে কনফার্মেশন না হওয়া পর্যন্ত আসলে প্লেয়ারদের কনফার্ম করা যাচ্ছে না, সেটা দেশি প্লেয়ারের ক্ষেত্রেও বিদেশি প্লেয়ারের ক্ষেত্রেও। বাট অবশ্যই যদি আমরা পার্টিসিপেট করি আর শান্ত মুশফিক যদি না খেলতে পারে তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই তো একটা ব্যাকফুটে ঠেলে দেওয়ার মতো। বাট স্টিল আমার মনে হয় সেখান থেকে ওভারকাম করে কীভাবে আমাদের বেস্ট টিমটা নিয়ে যেতে পারি এবং আমরা রেজাল্ট করতে পারি, যেটা বাংলাদেশের রেপুটেশন তৈরি করেছে রংপুর রাইডার্স, নিশ্চিতভাবে আমরা রাজশাহী গেলেও সেই জিনিসটাই কন্টিনিউ করার চেষ্টা করব। বিদেশিদের ক্ষেত্রে কিছু সম্ভাবনার নাম কি আমরা জানতে পারি? আমরা আসলে টিম কনফার্ম না হওয়া পর্যন্ত এটা বলা খুব কঠিন। স্বাভাবিকভাবে কিছু প্লেয়ার যারা রাজশাহীতে খেলে গিয়েছে সেই প্লেয়াররা কিন্তু অলরেডি জানে যে আমরা জিএসএল খেলার ব্যাপারে ইন্টারেস্টেড। তাদের এজেন্টরা আমাকে নক করছে, যেহেতু প্লেয়ার এজেন্টগুলোর সঙ্গে আমি কমিউনিকেশন করেছিলাম এবার বিপিএল রাজশাহী টিম করার সময়। স্বাভাবিকভাবে এজেন্টরা সেই ইন্টারেস্টটা শো করছে, তার মধ্যে কিছু বড় নামও রয়েছে। সো তারাও ওই সময়টা অ্যাভেলেবেল থাকবে বলে আমাদেরকে ইনফর্ম করেছে। সো বাকিটা আমাদের টিম কম্বিনেশন যখন আমরা সাজানো শুরু করব তখন হয়তো সেখান থেকে কয়েকজন প্লেয়ারকে নিয়ে করব। পাশাপাশি আরেকটা বিষয়, যেহেতু বাইরের অন্য নতুন প্লেয়ার অপশনটাও থাকবে নেওয়ার ক্ষেত্রে, যারা অ্যাভেলেবেল থাকবে সেখান থেকে আমরা টিম ব্যালেন্সিংয়ের জন্য কিছু ডিফারেন্ট প্লেয়ারকেও চিন্তা করতে পারি। তাহলে অন্তত কেইন উইলিয়ামসন বা জিমি নিশামের সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না হয়তো। এবার একটু বিপিএলের যেটা গেছে ছোট্ট করে একটা অংশ জানতে চাই বা জিজ্ঞেস করতে চাই। তানজিদ তামিম নিজের ব্যাটে সেঞ্চুরি করেননি? না, আসলে এই ব্যাটটাও নিজের ছিল না, কারণ আসলে প্রথম দিকে ও যখন বিপিএল শুরু করে রান পাচ্ছিল না নিজের ব্যাটে। তারপরে যে ও শুভ্র আমাদের উইকেট কিপার ছিল, যে উইকেট কিপার ব্যাটসম্যান, যে ম্যাচ খেলতে পারেনি আনফর্চুনেটলি, শুভ্র ব্যাটটা দিয়ে এনসিএলে রান করেছিল, এনসিএল 4 ডেতে। তো স্বাভাবিকভাবে সেই ব্যাটটা দিয়ে রান করে এবং অনেকগুলো ম্যাচ যাওয়ার পরে প্রায় 7 নম্বর ম্যাচে বা 8 নম্বর ম্যাচে যেয়ে কিন্তু একটা 50+ রান করে, 60 অড। তো ওই ব্যাটটা দিয়ে আবার রান করে, পরে ওই ব্যাটটা দিয়ে আসলে পরে কন্টিনিউ করে বিপিএল এবং অ্যাট দ্য এন্ডে এসে তো ঢাকার পোর্শনে এসে প্রতিটা ম্যাচে কিন্তু কন্ট্রিবিউট করেছে, বাট লাস্ট ম্যাচটা তো আনবিলিভেবল। কেইন উইলিয়ামসন লেজেন্ড, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা জানতে চাই অবশ্যই। খুব ভালো টিমম্যান, মানে এত বড় একজন প্লেয়ার ওয়ার্ল্ডের। কারণ আমি এর আগে ডেভিড ওয়ার্নারের সঙ্গে কাজ করেছি, তখন সিলেট সিক্সার্সের ক্যাপ্টেন ছিল, আমি ম্যানেজার ছিলাম। ডেভিড ওয়ার্নারের সঙ্গে কাজ করলাম, উইলিয়ামসনের সঙ্গে কাজ করলাম, রাসেলের সঙ্গেও রাজশাহী রয়্যালসে ছিলাম। সো বড় ওয়ার্ল্ডের যারা লেজেন্ড প্লেয়ার, স্পেশালি টি20 ফরম্যাট বা ওয়ার্ল্ড ক্রিকেটের, কেইন ওয়ান অফ দ্যাম, মানে 3 ফরম্যাটের টপ প্লেয়ার। সো আমার মনে হয় যে তার সঙ্গে যে এক্সপিরিয়েন্সগুলো আমার হয়েছে, এটা নিশ্চিতভাবে আমার জন্য অনেক বড় একটা এক্সপিরিয়েন্স। ভালো টিমম্যানের পাশাপাশি টিম রেজাল্ট করার ক্ষেত্রে সে তার জায়গা থেকে তার কমিউনিকেশনের মাধ্যমে, অ্যাডভাইস দেওয়ার মাধ্যমে যেভাবে আমাদেরকে হেল্প করেছে, আমার মনে হয় তাকে পাওয়াটা একটা টিমের বড় বাড়তি পাওয়া। আর সবচেয়ে বড় যে বিষয়, এই ধরনের বড় প্লেয়াররা যখন আসে, কিছু প্লেয়াররা কিন্তু তাদের কাছ থেকে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করে। এবং আমি এখানে শেয়ার করতে পারি যে আমাদের কিছু ইয়াং প্লেয়ার লাইক আকবর, জিশান, অহিন, আরও 4জন প্লেয়ার, ওরা কিন্তু কেইনের সঙ্গে সময় চেয়েছিল যে স্যার আমাকে একটু ব্যবস্থা করে দেন, আমরা একটু বসতে চাই। তো আমি কেইনের সঙ্গে যখন কোঅপারেট করলাম যে এরকম আমার কিছু ইয়াং প্লেয়ার তোমার সঙ্গে একটু সময় কাটাতে চায়, পরে বলছো এনি টাইম, অসুবিধা নেই, তোমরা কখন আসতে চাও বলো। সেভাবে টাইমটা সেট করে দিই, তারা আধা ঘন্টার কথা বলে প্রায় 1 ঘন্টার মতো কেইনের কাছ থেকে সময় নিয়ে আসে। এবং আকবররা যে ডিসকাশনগুলো করে সেখান থেকে আকবর খুব খুশি দেখলাম। এবং আকবর যাওয়ার কারণে যেটা হয়েছে, জিশান বা অন্য যারা ছিল তাদের ইংলিশে একটু দুর্বলতা রয়েছে, সো আকবর তাদেরকে জিনিসগুলোকে এক্সপ্লেন করতে সহজ হয়েছিল। সো আমি এই বিষয়টা এই জন্য বললাম, এই ধরনের লেজেন্ড প্লেয়ার আসলে আমাদের প্লেয়ারদের এইভাবে করে তাদের সঙ্গে যদি ডিসকাশন বা এই কমিউনিকেশনগুলো করে, তারা নতুন অনেক কিছু জানতে পারে। সো কেইনের সঙ্গে একই টিম শেয়ার করা, স্বাভাবিকভাবে কেইন আমার আন্ডারে খেলেছে, এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। বাট কেইন যেভাবে আমাকে কোঅপারেট করেছে, আমার কাজটা অনেক সহজ করে দিয়েছিল। আমি যেভাবে টিমের বিষয়গুলো তার সঙ্গে শেয়ার করেছি, সে খুব পজিটিভলি নিয়েছে। সো আমার মনে হয় যে অনেক বড় একজন প্লেয়ার এবং তার মানসিকতা এবং টিমম্যান স্পিরিট বা সব কিছু মিলে সেটা অনেক বড় একটা ভূমিকা রেখেছে চ্যাম্পিয়নশিপে।